এই মুহূর্তে আমার কাছে যে পেপারটি হাতে আছে, প্রথম আলো, বৃহস্পতিবারের 18 ডিসেম্বর 2025। প্রথম আলো হেডলাইনটা করেছে ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনা। ঠিক আছে, হেডলাইনটা পেয়েছি, এবার একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে লিখেছে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে যে টানাপোড়েন চলছে তা আবারও সামনে এলো। এই দুদিনের ব্যবধানে দুই দেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে। হ্যাঁ, তো রেগুলার খরব, একজনকে ডাকলে আরেকজনকে ডাকবেই, জানি। ঠিক আছে, এবার আলোচনা করে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে গতকাল বুধবার তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ঘণ্টা দুয়েক আগে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির হাই কমিশনার। গতকাল জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা, জুলাই ঐক্য মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশনার কর্মসূচি ছিল। এর মধ্যে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বেলা 2টা থেকে বন্ধ হয়ে যায়। ভারতের কূটনৈতিক সূত্রে জানা গেছে, যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভেকের কার্যক্রম আজ বৃহস্পতিবার স্বাভাবিক নিয়মে চালাতে। আচ্ছা, দেখুন ঘটনা কি ঘটেছে, যে ভারতে আসার জন্য বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে গিয়ে দাঁড়িয়েছে এবং প্রচুর লোক দাঁড়ায় ভাই, ভারতে আসার জন্য প্রচুর লোক দাঁড়ায়। একটাই কারণ হচ্ছে চিকিৎসা। তো চিকিৎসার জন্য যারা ভারতের কাছে যাচ্ছে, আর একদল লোক যারা হঠাৎ বিপ্লবী, এর আগে 15-16 মাস আগে এদের চিন্তাও না, হঠাৎ বিপ্লবী, এই হঠাৎ হাদি, এরকম হঠাৎ হঠাৎ লোকজনেরা মোর্চা নিয়েছে যে ভারত হয়ে হাই কমিশনার হামলা করবে। সে কি অবস্থা, কালকে মিছিল টিছিল করে প্লাকার্ড নিয়ে হাই কমিশনারের সামনে গিয়ে বিক্ষোভ করেছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়েছে। তাহলে বলুন, এই ঘটনা যারা ঘটাবে তারা দেশের শত্রু অ্যাকচুয়ালি, অর্থাৎ একদল লোক যারা মানবতার জীবনযাপন করে চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার জন্য বা ভারতে যাওয়ার জন্য লাইন দিয়ে থাকে, যাদেরকে এখন তো ভিসা তো যথেষ্ট ইজি না, ভিসা পাওয়ার জন্য আরও আগের থেকে অনেক কিছু কাগজপত্র ডকুমেন্টস আপনি অ্যাপ্লাই করলে যে পাবেন তাও তো না, কারণ ভারত বাংলাদেশের অবস্থা তো খারাপ করে রেখেছে। তো এত কিছু কাটখড় পুড়িয়ে যার ইমার্জেন্সি ডাক্তার দেখানো দরকার বা সার্জারি দরকার, তারা লাইনে দাঁড়িয়েছে এবং তাদের এই এত কষ্ট পরিশ্রমের ফল যাতে ভালো না হয় সেই জন্য আবার একজন দল হাই কমিশনার গিয়ে হামলা করেছে, মিছিল করেছে সোজা হয়েছে। তো এত কিছুর পরে সেই হাই কমিশনার বা ভিসা সেন্টারকে খোলা থাকে, দিতে বন্ধ করে। বাংলাদেশের হাই কমিশনারকে আগে রেখেছিল বা ডেকে বলেছে, ওই হাসিনার ব্যাপারেই বলেছে যেন এইসব কথাবার্তা না বলে ফেরত দেওয়ার ব্যাপারে, এইসব নর্মাল ছিল। এবং তারপর তো হাই কমিশনার ঘেরাও হয়ে গেছে, তাই ভারত আবার ডেকেছে বাংলাদেশ হাই কমিশনারকে। এ সময় তার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করা হয় কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে। চরমপন্থী গোষ্ঠী কারা? কথাগুলো বাংলায় লিখেছে। এখন আপনারা যদি মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসা পড়ে থাকেন তো বুঝবেন না, শিক্ষিত হতে হবে, স্কুলে যেতে হবে, আপনার ছেলেকে স্কুলে পাঠান, তবে বুঝতে পারবেন চরমপন্থী গোষ্ঠী কোনটা। চরমপন্থী গোষ্ঠী হচ্ছে যেসব গোষ্ঠী চরম অবস্থায় গালি গালাজ কিংবা অন্য ধর্মকে কিংবা অন্য পার্টিকে চরম অবস্থায় গালিগালাজ করে, মুখের ভাষা যাদের সোজা কথা ভালো না। নতুন করে টানাপোড়েনটা কি? পর 12 ডিসেম্বর 8 আসনের সম্ভবত প্রার্থী, জুলাই গণঅভ্যুত্থানের সমর্থক, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি, অ্যাকচুয়ালি শরীফ ওসমান বিন হাদি এত নাম, তার মাঝখানে আর একটা নাম দিয়ে দেন হঠাৎ হাদি, কারণ এই হাদিকে আমরা আগে কেউ চিনতাম না, 16 মাস ধরে হঠাৎ করে চিনছি। তো হঠাৎ হাদি হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে হত্যার চেষ্টাকারী ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা করা হচ্ছে। এই কিছু ওটা হলেই এরা ভারতে পালিয়ে যায়, বুঝলে। এখন এরা বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক রাখবে না, ভারত বাংলাদেশের বর্ডারে টান টান উত্তেজনা, কেউ কাউকে দেখলেই গুলি করে দিচ্ছে, এই মুহূর্তে উইদাউট ভিসা কেউ পার হতে পারছে না, অথচ এরা বলছে পালিয়ে নাকি ভারতে চলে গেছে। ভাবা যায় এদের চিন্তা ভাবনা কত দূর অবধি। বাড়িতে পায়খানা করার সময় বদনায় জল না থাকলেও ভারতের দোষ, এরকম একটা ব্যবস্থা এরা তৈরি করেছে। ঠিক আছে, ঠিক করেছে যে সে যদি ভারতে যায় তাহলে যেন তাদেরকে পাঠিয়ে দেয়। আচ্ছা, গুলি করেছে যে ব্যক্তি, সে যদি মায়ানমারে যায় তাহলে তো মায়ানমারের লোকও পাঠিয়ে দেবে। ঠিক, তাহলে মায়ানমারকে কেন বলছি না কেন? মায়ানমারে পালিয়ে যেতে পারে না, না? ভারতে পালিয়ে যাওয়াটা খুব সহজ। ভারত তো বাংলাদেশের সাথে বর্তমানে গোলাগুলির সম্পর্ক, তাহলে কি করে পালায় ভারতে? ওই যে বললাম, বাথরুমে গিয়ে বদনায় জল না থাকলে ভারতের দোষ। এখন হেগেছে মজবে কোথায়? ঠিক। ওই তলবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থে পরিপন্থী কোনো কার্যকলাপ ভারতের ভূখণ্ডে কখনোই করতে দেওয়া হবে না।
বাংলাদেশ শান্তিপূর্ণ পরিবেশ, সভা, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করা হয়েছে। বারবারই বলে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ও নিশ্চিতকরণ সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ভারত তাই প্রত্যাশা করে। গেল। আচ্ছা, ভারত কিন্তু কিভাবে নির্বাচন হবে, কি করতে হবে, এইসব উপদেশ টিপদেশ কিছু দেয় না। যেমন কালকে বাংলাদেশ হাই কমিশনার বলছে যে আমরা কারো উপদেশ নেবো না, উপদেশ না, প্রত্যাশা করে বলেছে। ডিপ্লোম্যাটিক কথাগুলো বোঝার চেষ্টা করে অশিক্ষিত যত সব। প্রত্যাশা করা আর উপদেশ দেওয়া দুটো আলাদা জিনিস। যাক, নির্বাচন নিয়ে ওই যেটা বলছিলাম সেটাই লিখেছে তৌহিদ হোসেন। নির্বাচন নিয়ে নসিহতের দরকার নেই। বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লিতে তলব। নির্বাচন ইস্যুতে ভারতের বক্তব্য সহ দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্পর্কে বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কি বলেন? গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্ক। গত কয়েকদিনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক কি নতুন এক পর্বে যাচ্ছে? এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন বলেন, আমরা শুরু থেকেই একটা গুড টু ওয়ার্কিং রিলেশন চাই বলে আসছি। না, এটা মিথ্যে কথা। শুরু থেকে মানে যদি 5 তারিখ হাসিনা পতন ঘটে আগস্টে, 6, 7, 8 তারিখ মনে হয় ডক্টর ইউনূস ঢাকা এসেছিলেন, এসেই এয়ারপোর্টে এসেই প্রথম শুরু করেছেন যে বাংলাদেশে যদি অস্থিতিশীল করা হয় 7 সিস্টার অস্থিতির হয়ে যাবে। তার মানে প্রথম হুমকিটা বাংলাদেশের পা দিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন। অথচ এখানে তৌহিদ হোসেন কি বলছে? আমরা শুরু থেকে একটা গুড টু ওয়ার্কিং রিলেশন চাই বলে আসছি। শুরু থেকে কি করে হয়? যেদিন ইউনূস পা দিয়েছে এয়ারপোর্ট থেকেই সে 7 সিস্টারকে ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। তাহলে কি করে গুড টু ওয়ার্কিং রিলেশন হয়? এই লোকগুলো বলে আর বাংলাদেশের জনগণ তা বিশ্বাস করে। এইরকম অবস্থা, কি করা যাবে বলুন? আপনার ছেলেকে স্কুলে পাঠান, শিক্ষিত করুন, এসব না শুনে। পরেরটা বড়ি কি লেগেছে? আমরা চাইলেই সেটা এমন তো কথা নেই, দুপক্ষ থেকেই তো সম্পর্কটা এগোনোর জন্য চেষ্টা করতে হবে। আমার মনে হয় আমরা দুপক্ষ মিলে হয়তো ততটা এগোতে পারিনি, যে কারণে টানাপোড়েন রয়েছে। অবশ্যই কি করে এগোবেন আপনারা? তহিদ আরও বলেন, সর্বশেষ যে বক্তব্য ভারতের কাছ থেকে এসছে তাতে আমরা নসিহত করা হয়েছে মানে আচ্ছা, সেটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ও নসিহত মানে উপদেশ টিপদেশ দিয়েছে, এর কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। ঠিক আছে, ভারতের উপদেশ বা এগুলো প্রয়োজন নেই, ওকে, দ্যাটস গুড। বাংলাদেশের নির্বাচন কেমন হবে সেটা আমরা প্রতিবেশীদের উপদেশে চাই না। বাংলাদেশের নির্বাচন কেমন হবে সেটা ভারতের উপদেশ তারা চায় না। ঠিক, ওকে, অলরাইট। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে বলে আসছে অত্যন্ত উঁচু মানের নির্বাচন করতে চায়। মানুষ যেন ভোট দিতে যায় এমন পরিবেশ সৃষ্টি করতে চায়, এমন পরিবেশ গত 15 বছর ছিল না। আচ্ছা, মানুষ যাতে ভোট দিতে চায় এমন পরিবেশ তারা তৈরি করতে চায়, যে পরিবেশটা গত 15 বছর ধরে ছিল না। তাহলে এখন তারা এমন পরিবেশ তৈরি করবে, আর 2 মাস পরে কিন্তু ভোট। খেয়াল করবেন, হ্যাঁ, 2 মাস পরেই ফেব্রুয়ারিতে হচ্ছে ভোট। তো তারা এই 2 মাসের মধ্যে এমন পরিবেশ করতে চায় যেখানে মানুষজন ভোট দিতে যাবে। কি করে যাবে দাদা? এই তো কদিন আগে গুলি করে দিল, এই তো রাস্তায় অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে সন্ত্রাসীরা, বাড়িতে ঢুকে মেরে দিচ্ছে, মুক্তিযোদ্ধাদের মেরে দিচ্ছে, তাই তো? জেলখানা থেকে অস্ত্র চুরি হয়ে গেছে, এখন সাধারণ ছিচকেচোর পকেট মার্চের কাছেও অস্ত্র রয়েছে। তাহলে আপনি আগামী ফেব্রুয়ারি, আজ যদি ডিসেম্বরের 18 হয়, কি করে আপনি আশা করেন? মানুষকে ভুল আর কত বুঝাবেন? আপনার ছেলেকে মাদ্রাসায় না স্কুলে পাঠান, তবেই তো বুঝবে। অশিক্ষিত লোক শিক্ষিত হন, স্কুলে পড়াশোনা করান, যত বাচ্চা হবে সবাইকে স্কুলে পাঠান। তাহলে কি হবে? এই ধরনের ভাওতাবাজি কথাগুলো দেখা মাত্র শোনা মাত্র প্রতিটা শিক্ষিত ছেলে পেলে বুঝতে পারবে যে স্কুলে পাঠান। যাও, আর কি লিখেছে? আমরা তো থামতে পারি না, কারণ ঢাকা অব্যাহত অনুরোধের পরও ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে। এ ব্যাপারে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত যদি তাকে থামাতে না চায়, আমরা থামাতে পারবো না। এটা আমাদের মেনে নিতে হবে। আমরা চাইবো যে ভারত তাকে থামাক। তা তোমরা যেটা পারবা না, যেটা তোমরা মেনেই নিয়েছো, তাহলে বারবার রিকোয়েস্ট করার কি দরকার? মানে খোঁচা দিয়ে মৌমাছির চাকে কেন গুঁতো দিচ্ছ, যখন আগেই স্বীকার করে নিয়েছো যে আমরা থামাতে পারবো না? ক্রেডিট নেওয়ার জন্য। ক্রেডিট নেওয়া হয়ে গেছে তোমাদের। পরেরটা পড়ি। বাংলাদেশের নির্বাচনের পরিবেশ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে তা
না হয় সেদিকে খেয়াল রাখবো, সেদিকে পদক্ষেপ নেব। বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তায় বাংলাদেশের নাম উল্লেখ না থাকার বিষয়ে জবাবে তৌহিদ হোসেন বলেন, যারা বীর মুক্তিযোদ্ধাদের অবদানের অস্বীকার করে মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে দেখতে চায়, তাদের সামরিক ইতিহাস ও বিজ্ঞান বিষয়ে কোনো জ্ঞান নেই। বীর মুক্তিযোদ্ধাদের ছাড়া এই বিজয় অর্জন হতো না, সর্বনাশ করেছে। এই কথা বলেছে নাকি? ভালো করে শুনুন, তাহলে আরেকবার পড়ছি। যারা বীর মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করে, আচ্ছা, এটা বলছে যে ভারতের কথা, ভারত নাকি বীর মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করে। একটু 15 মাস পিছনে চলে আসুন তো। বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা কি ভারত পরিয়েছিল না বাংলাদেশের জনগণ? 2, কদিন আগেও বীর মুক্তিযোদ্ধাদের খুন করা হলো, কে করেছে? বাংলাদেশের জনগণ না ভারত এসে করে গেছে? 3, মুক্তিযোদ্ধাদের যে 7 বীর শ্রেষ্ঠ, তাদের যে একটা মূর্তি ছিল, সেই মূর্তিগুলো শহীদ উদ্যানের ভেঙেছে কারা? ভারত এসে ভেঙেছে না বাংলাদেশের লোকজন ভেঙেছে? এই মুহূর্তে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যত স্মৃতি আছে সেগুলো ভাঙছে, কারা ভাঙছে? বাংলাদেশের লোকজন ভাঙছে না ভারত এসে ভেঙে দিয়েছে? সুতরাং আপনার ছেলেকে স্কুলে পাঠান, শিক্ষিত হবে, তবেই এই জিনিসগুলো চোখে দেখেও বুঝতে পারবে। নতুবা আপনার এই মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করছে ভারত, এই কথাগুলো ভিত্তিহীন। আপনাদের বাংলাদেশের জনগণই করছে এবং স্পষ্ট ছবি এখনও গুগলে সার্চ করলে পাওয়া যায়। মৃত্যু কথাকার। যাক, আচ্ছা, এরা ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে দেখাতে চায়। ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে দেখানোর কি আছে? ভারত পাকিস্তান যুদ্ধ 1971 সালে হয়েছিল 3রা ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। গুগল বলে একটা অপশন আছে, সার্চ করুন যদি জেনে না থাকেন। আমি শিওর আপনি মাদ্রাসায় পড়তেন তাই জানেন না। ভারত পাকিস্তান যুদ্ধ 3রা ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর হয়েছিল দাদা। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনার কথাগুলো যারা শুনে বিশ্বাস করে তারা কোন ক্যাটাগরির? যুদ্ধ যেখানে হয় সেখানে একদল জয়ী হয়, একদল পরাজিত হয়, স্পষ্টভাবে স্যালেন্ডার করেছে ভারতের কাছে। তাহলে যুদ্ধ না হলে স্যালেন্ডার কি করে হয়? ভূগোল বুঝাচ্ছেন গাঁজাখোর কোথাকার। ঠিক আছে, বলছি এদের কোনো জ্ঞান নেই, সর্বনাশ। ছবি, স্পষ্ট ছবি রয়েছে ওখানে রেসকোর্স ময়দানে ভারতের কাছে পরাজিত এবং স্যালেন্ডার সই করেছে, তারপরে বলছে নাকি এদের কোনো জ্ঞান নেই। বীর মুক্তিযোদ্ধাদের ছাড়া এই যুদ্ধ অর্জন, হ্যাঁ মুক্তিযোদ্ধাদের ছাড়া অর্জিত হতো না, আমি শিওর। এই মুক্তিযোদ্ধারা ছিল কথা, এদেরকে তো ভারতে নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে আবার বাংলাদেশে ছাড়া হয়েছে। বাপরে বাপ, কতভাবে এরা ইতিহাসকে বিকৃত করতে চাচ্ছে আজকাল জামা। যাই হোক, আমার একটাই কথা, এইসব গুজব কান দেবেন না। আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠান, আপনারও স্কুলে পড়া উচিত ছিল। নতুবা এইসব ঘটনা ঘটলে আপনি কেন বিশ্বাস করছেন? শিক্ষিত হলে এগুলো বিশ্বাস করতেন না। তা আর কিছু বলতে চাই না। সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু।